আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই কেকটা ছিল আমার অর্ডারের কেক। আলহামদুলিল্লাহ উনি ছিলেন আমার রিপিট কাস্টমার। এই কেক সহ উনি আমার কাছ থেকে অনেকবার কেক অর্ডার করেছেন। আলহামদুলিল্লাহ রিভিউ অনেক ভালো ছিল। ভিডিওর মধ্যে কাস্টমারের দেওয়া এই কেকের রিভিউটাও শেয়ার করব। চলে আসলাম আবারও আপনাদের সাথে অনেক মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ড ওজনের একটি ভ্যানিলা ফ্লেভারের অসম্ভব মজাদার কেকের ডিটেলস রেসিপি। কেকের বেস তৈরি এবং ক্রিম তৈরি ও ক্রিমে কালার মিক্সিং করা প্লাস কেকের ডেকোরেশন সবকিছুই শেয়ার করব, তার সাথে থাকবে কিছু টিপস। আর অবশ্যই সেজন্য আপনাদের মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। দেখে ইনশাল্লাহ আই হোপ আপনারা এই মজাদার কেকটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং সবাইকে একদম চমকে দিতে পারবেন। তাছাড়া কেক নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন, ওই রকম ভাবে প্রফেশনালি কাজটা শেখা হয়নি, তারাও রেসিপিটা মন দিয়ে দেখে নিতে পারবেন। আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। তো ফ্রেন্ডস, রেসিপিটা শুরু করছি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, রেসিপিটা ভালো লাগলে, উপকারে আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিতে ফলো এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য বাটির উপরে একটি চালনি নিব। 1 পাউন্ড ভ্যানিলা কেকের জন্য ময়দা লাগবে হাফ কাপ। বেকিংয়ের জন্য অবশ্যই প্যাকেটের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল চামচ। ফস্টারের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ। বেকিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। ভ্যানিলা পাউডার দিচ্ছি হাফ চা চামচ। আপনারা ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। লবণ দিচ্ছি 1 চিমটি। আপনারা যদি লবণটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে চেলে নিবেন। অফ ক্যামেরায় আমি আরো 2 বার শুকনো উপকরণগুলো চেলে থাকি। চেলে নেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চেক করে নিবেন। মিক্স করা হয়ে গেলে ডেকে একটা সাইডে রেখে দিব। শুকনো একটি মিক্সিং বল নিয়েছি ডিমের ব্যাটারগুলো তৈরি করার জন্য। 1 পাউন্ড স্পঞ্জ কেকের জন্য ডিম নিয়েছি 2টি। ডিমের সাদা অংশের সাথে কুসুমগুলো আলাদা করার সময় খুবই সাবধানে আলাদা করে নেবেন, যাতে কোনোভাবে ডিমের সাদা অংশের সাথে কুসুম না থাকে। যদি ডিমের সাদা অংশের সাথে কুসুমটা থেকে যায় তাহলে পারফেক্ট ভাবে ডিমের সাদা অংশটা ফোমি হবে না। আর ডিমের সাদা অংশের সাথে কুসুমটা কিভাবে আলাদা করতে হয় তাও আপনারা ভিডিওতে দেখে নিলেন। একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশগুলো কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশ অল্প কিছুক্ষণ বিট করার পর যখন এইরকম একটা স্ট্রাকচার চলে আসবে তখন চিনিটা অ্যাড করে দিতে হবে। চিনি দিচ্ছি 1/3 কাপ। মিষ্টির পরিমাণটা যদি আরো কম চান তাহলে আপনারা 1/4 কাপ চিনি অ্যাড করে নিবেন। 1/3 কাপ চিনি অ্যাড করলে পারফেক্ট একটা মিষ্টির ব্যালেন্স থাকে। আর ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা চলে না যায়। বিটারের স্পিড শুরু থেকেই হাইয়ে দেওয়া যাবে না, কারণ খুবই দ্রুত ডিমের ফর্মটা হয়ে যাবে, কিন্তু চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হবে না। তাই চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট করার জন্য বিটারের স্পিড হাই থেকে লয়ে রেখে বিট করে নিতে হবে। তাহলে চিনিটাও পারফেক্ট ভাবে মেল্ট হবে এবং ডিমের ফর্মটাও পারফেক্ট ভাবে তৈরি হতে থাকবে। কেক তৈরি করার সময় অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে ডিমটা ব্যবহার করবেন। ফ্রিজের ডিমটা ব্যবহার করলে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। ডিমগুলো রুম টেম্পারেচারে আসার পর তারপর এই ডিমগুলো দিয়ে কাজ করতে পারবেন। স্কিনে হয়তো আপনারা লক্ষ্যই করেছেন আমি 3 বারে চিনিটা অ্যাড করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই পারফেক্ট ভাবে মেল্ট করে নিতে হবে। এটা যদি পারফেক্ট ভাবে মেল্ট না হয় তাহলে কেকটা বেক করার পর কেকের উপরের অংশটা ভিজা থাকবে আর কেকটা চুপসে যাওয়ার অনেকটাই চান্স থাকে। ডিমের সাদা অংশের সাথে চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যাওয়ার পর কুসুমটা অ্যাড করে নিচ্ছি। কুসুমটা অ্যাড করার পর আবারও বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। ডিমের কুসুমের কালারটা এই পর্যায়ে আসার পর বিট করা অফ করে দিতে হবে। তেল দিচ্ছি 1 টেবিল চামচ। স্পঞ্জ কেকে তেলটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু তেলটা দিলে কেকটাকে ময়েস্ট রাখে। তাই আমি চেষ্টা করি স্পঞ্জ কেকে তেলটা ব্যবহার করতে। আর খেয়াল রাখবেন ডিমের ব্যাটারের সাথে তেলটা অ্যাড করার পর অল্প কিছুক্ষণের জন্য বিট করতে হবে। বেশিক্ষণ বিট করলে কিন্তু ডিমের ফর্মটা বসে যেতে পারে। আর সব ধরনের টিপস কিন্তু আমি আমার প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আগে থেকে যে চেলে রাখা শুকনো উপকরণগুলো এখন ডিমের ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। আমি বিটারের কাঁটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমি বরাবরের মতো বিটারের কাঁটা দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে থাকি। ফোল্ডিং মেথডে এক পাশ থেকে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি।
আর এই সময় কিন্তু কোনো রকম ভাবে তাড়াহুড়া করা যাবে না, এতে করে কিন্তু ডিমের ফর্মটা বসে যেতে পারে। হাতে সময় নিয়ে খুবই আলতো হাতে এই কাজটা করে নিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করার সময় অবশ্যই ২ থেকে ৩ বারে শুকনো উপকরণগুলো মিক্স করে নিবেন। তাহলে দেখবেন খুবই সহজেই ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো দ্রুত আপনারা মিক্স করে নিতে পারবেন। আর আমি এই সময় ভিডিওটা একদম ফাস্ট করে দেইনি আপনাদের বোঝার সুবিধার্থে। দ্বিতীয়বারের জন্য আবারও শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে এড করে নিচ্ছি। বেকিংয়ের কাজগুলো যতটা সহজ প্লাস এতটাই কঠিন। আপনারা যদি বেকিংয়ের কাজগুলো মনোযোগভাবে প্লাস ধৈর্য নিয়ে কাজগুলো করেন, কারণ বেকিং এমন একটা কাজ আপনি কাজটাকে যত যত্ন নিয়ে করবেন এবং যতটা সময় নিয়ে করবেন তাহলে দেখবেন আপনার কাজের আউটলুকটাও ততটা বেশি সুন্দর হবে। একটি স্প্যাচুলারের সাহায্যে বাটির ব্যাটারগুলো উপর নিচ করে নিচ্ছি, এতে করে বাটির নিচে যদি কোনো শুকনো উপকরণ লেগে থাকে তাহলে মিক্স হয়ে যাবে। স্ক্রিনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। ৬ ইঞ্চি একটি মোল্ড নিয়েছি। আগে থেকে মোল্ডে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি। কেকটা আমি হাইটে ফ্ল্যাট করব তাই ৬ ইঞ্চি মোল্ডে করছি। আপনারা যদি হাইটে উঁচু কেক করেন তাহলে ৫ ইঞ্চি মোল্ডেও এই কেকটা বেক করে নিতে পারেন। মোল্ডে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মোল্ডে ব্যাটারগুলো ঢালার সময় আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। ব্যাটারের ভিতরে কোনো ধরনের দলা পেকে নেই। ব্যাটারটা অনেক স্মুথ ছিল। আর আমার টিপস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ব্যাটারটাও এরকম স্মুথ হবে। মোল্ডের মধ্যে ব্যাটারগুলো ডালার পর মোল্ডটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। আর এই কেকটা আমি ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন। আর ওভেনে থাকা অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট ভাবে প্লাস কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, মাশাআল্লাহ। যাদের বাসায় ওভেন নেই তারা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা কিন্তু সেম ভাবে চুলায়ও এই কেকটা তৈরি করে নিতে পারেন। আর আপনাদের ওভেনের টেম্পারেচার বুঝে আপনারা টাইমটা সিলেক্ট করে নিবেন। আমার ওভেনের টেম্পারেচার বুঝে আমি টাইমটা সিলেক্ট করে দিয়েছি। সবার ওভেনের টেম্পারেচার প্লাস টাইমটা সমান হয় না, তাই আর আপনাদেরকে বললাম না। দেখা যাবে আমি যে টেম্পারেচারে প্লাস যে টাইমিং এ কেকটা বেক করে নিয়েছি আপনারা ওই টাইমিং প্লাস টেম্পারেচার দিয়ে করেছেন। দেখা যাবে কেকটা কিন্তু পারফেক্ট ভাবে হয়নি। সেজন্যই কিন্তু আমি টাইমিং প্লাস টেম্পারেচারটা বলি না, কারণ সবার ওভেনের টেম্পারেচার প্লাস টাইমিংটা সমান হয় না। ওভেন থেকে কেকটাকে বের করার পর কেকটা পুরোপুরি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিয়েছি। আর গরম থাকা অবস্থায় কেকটা মোল্ড আউট করতে যাবেন না, এতে করে দেখা যাবে কেকটা ভেঙে যাওয়ার অনেকটাই চান্স থাকে। অফ ক্যামেরায় কেকটাকে ৩টা স্লাইস করেছি, আপনারা চাইলে অনায়াসে ২টা স্লাইসও করে নিতে পারেন। কেকের ভিতরটা কতটা পারফেক্ট প্লাস কতটা মসৃণ হয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। হয়তো লক্ষ্য করেছেন আমার ৩টা স্লাইসই যথেষ্ট মোটা ছিল। শুকনো একটা মিক্সিং বলে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি ১ কাপ। আর এই ক্রিমটা বাজার থেকে কিনে আনার পর অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। ক্রিমটা যখন ব্যবহার করবেন তার ঠিক ৩০ থেকে ৪০ মিনিট আগে ফ্রিজ থেকে ক্রিমটাকে বের করে রাখবেন। ক্রিমটা যখন অল্প কিছুটা নরমাল হয়ে আসবে তারপর ব্যবহার করবেন। আর খেয়াল রাখবেন ক্রিমটা কিন্তু বরফ ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু ব্যবহার করতে হবে। একটি স্প্যাচুলারের সাহায্যে বাটির চারপাশের ক্রিমগুলো ক্লিন করে নিচ্ছি। আর বাটির চারপাশের ক্রিমগুলো ক্লিন করে নেওয়ার পর যখন বিটার দিয়ে বিট করব, তখন কিন্তু বাটির ক্রিমগুলো সমানভাবে বিট হবে। আর ক্রিমটা যদি আপনারা বরফ ঠান্ডা ক্রিম না নিয়ে ফ্রিজ থেকে ক্রিমটাকে বের করে একদম নরমাল করে তারপর ক্রিমটা ব্যবহার করেন, তাহলে কিন্তু ওই ক্রিমটা পারফেক্ট ভাবে স্টিপ হবে না। সেজন্যই কিন্তু ক্রিমটাকে ডিপ ফ্রিজ থেকে বের করার পর যখন দেখবেন ক্রিমটা অল্প কিছুটা গলে গেছে ঠিক ওই মুহূর্তে কিন্তু বরফ ঠান্ডা ক্রিমটা ব্যবহার করবেন। তাহলে দেখবেন খুব দ্রুতই কিন্তু ক্রিমটা স্টিপ হয়ে যাচ্ছে। আর ওই ক্রিমটা দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই কেকটাকে ফিনিশিং প্লাস ডেকোরেশন করতে পারবেন। আর এই টপিক্যাল ক্রিমের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই মিষ্টি থাকে, তাই আমি আলাদাভাবে এই ক্রিমের মধ্যে কোনো ধরনের আইসিং সুগারটা এড করি না। আপনারা যদি ক্রিমের মধ্যে মিষ্টির পরিমাণটা বেশি দিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু আইসিং সুগারটা এড করে নিতে পারেন। আর ক্রিমটা যখন বিট করবেন শুরু থেকেই কিন্তু বিটারের স্পিড হাইয়ে দেওয়া যাবে না। প্রথম থেকে কিন্তু যখন ক্রিমটা বিট করবেন তখন কিন্তু বিটারের স্পিড হাই থেকে লয়ে রেখে ক্রিমটা বিট করে নিবেন। একটি স্প্যাচুলারের সাহায্যে বাটির ক্রিমগুলো উপর নিচ করে নিচ্ছি। ক্রিমটা যখন কিছুক্ষণ বিট করার পর যখন দেখবেন ক্রিমটা স্টিফ হয়ে আসছে, তখন বিটারের স্পিড লো থেকে হাইয়ে রেখে ক্রিমটা বিট করে নিবেন। আর ক্রিমটা বিট করার শুরু থেকেই কিন্তু বিটারের স্পিড হাইয়ে দেওয়া যাবে না, এতে করে ক্রিমটা ওভারবিট হয়ে যেতে পারে। কথা বলতে বলতে আমার ক্রিমটা অলমোস্ট বিট করা হয়ে গেছে। অপর একটা বাটি নিয়েছি কিছুটা ক্রিম এই বাটিতে নেওয়ার জন্য। আর এই ক্রিমগুলোর মধ্যে আমি কিছুটা কালার এড করে নিব। রেডম্যান ব্র্যান্ডের 1/4 টিস্পুনের মতো হলুদ কালারটা ক্রিমের মধ্যে কালারটা এড করে নিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমের সাথে কালারটা মিক্স করে নিচ্ছি।
এই সময় কিন্তু উল্টাপাল্টা মিক্স করবেন না। এতে করে দেখা যাবে ক্রিমটা গলে যাবে। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিমের সাথে কালারটা মিক্স করার পর আমার ক্রিমটা কতটা স্টিফ হয়ে আছে। বোর্ডের মধ্যে অল্প করে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এতে করে কেকটা বোর্ডের মধ্যে বসানোর পর কেকটা নড়াচড়া করবে না। হাফ কাপ পানির সাথে ৩ টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা অবশ্যই কেকের মধ্যে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে কেকের লেয়ারে ক্রিমগুলো দিচ্ছি। কিন্তু আপনারা চাইলে কেকের লেয়ারে প্যালেট নাইফ দিয়েও ক্রিমগুলো দিতে পারেন। আমি সবসময় যেভাবে কাজগুলো করে থাকি ওইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অফ ক্যামেরায় আমি হোয়াইট চকলেটগুলো গ্রেট করে নিয়েছি। এই হোয়াইট চকলেটগুলো আমি কেকের লেয়ারে ব্যবহার করব। এই হোয়াইট চকলেটগুলো কেকের লেয়ারে ব্যবহার করলে কেকের টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। কেকের দ্বিতীয় লেয়ার আবারও কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আর কেকের উপরে কেকের লেয়ারটা বসানোর সময় অবশ্যই দেখে বসাবেন যাতে কেকের লেয়ারটা সমানভাবে বসে। সেম প্রসেসে কেকের লেয়ারে সুগার সিরাপটা দিয়ে আবারও কেকের লেয়ারে ক্রিমগুলো দিচ্ছি। আর কেকের লেয়ারে ক্রিমটা কতটুক দিবেন একান্তই এটা আপনাদের উপর। কেকের লেয়ারের ক্রিমগুলো একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। আপনারা চাইলে ক্রিমটা কম বেশি দিতে পারেন। চকলেটগুলো আবারও কেকের লেয়ারে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চকলেটটা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তবে কেকের লেয়ারে চকলেটটা দিলে অনেক বেশি কেকটা টেস্টি হয়। কেকের ৩ নাম্বার লেয়ারটা কেকের উপরে বসিয়ে দিয়েছি। সেম প্রসেসে আবারও সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আবারও ক্রিমটা অল্প কিছুটা নিয়ে আবারও পুরো কেকটা ক্রামকুট করে নিব। আর কেকটা ক্রামকুট করা হয়ে গেলে নরমাল ফ্রিজে ৩০ মিনিটের জন্য কেকটাকে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা ১ ঘন্টার জন্য কেকটাকে রেখে দিবেন। কেকটাকে ক্রামকুট করে নরমাল ফ্রিজে রাখার পর যখন কেকটাকে ফাইনাল ফিনিশিং দিবেন তখন দেখবেন কেকটা খুব দ্রুতভাবেই ফিনিশিংটা চলে আসছে। নরমাল ফ্রিজ থেকে কেকটাকে ৩০ মিনিট পর বের করে পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে কেকের চারপাশে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়ে কেকের চারপাশে ক্রিমগুলো লাগিয়ে নিতে পারেন। আমি সবসময় কেকের চারপাশে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়ার চেষ্টা করি। এতে করে আমার কাজটা খুব সহজ মনে হয়। কিন্তু আমি সবসময় পাইপিং ব্যাগ দিয়ে কেকের চারপাশে ক্রিমটা দেই। আপনারাও যে কেকের চারপাশে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিতে হবে তা কিন্তু না। আপনারা চাইলে ক্রিমটা প্যালেট নাইফ দিয়েও দিতে পারেন। কিন্তু আপনাদের কাজটা কোনটা সুবিধা হচ্ছে এটা একান্তই আপনাদের নিজেই বুঝে নিতে হবে। আসলে বেকিং এর কাজগুলো এমন একটা কাজ আপনার যে কাজটা সুবিধা হচ্ছে, যেভাবে করতে সুবিধা হচ্ছে ওইভাবেই আপনি চেষ্টা করবেন করে নেওয়ার জন্য। এর চারপাশে ফিনিশিং দেওয়া হয়ে গেছে। একটি প্যালেট নাইফ দিয়ে কেকের উপরের ক্রিমগুলো টেনে টেনে সমান করে নিচ্ছে। যখন কেকের উপরে প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো সমান করে নিচ্ছি তখন সাথে সাথে প্যালেট নাইফটা ক্লিন করে নিচ্ছি। এতে করে খুব সহজেই কেকের উপরের ফিনিশিংটা চলে আসবে। কেকের উপরে সিলিকনের ব্রাশ দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। স্ক্রিনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ফিনিশিংটা কেমন হয়েছে। একটি 1M নজল দিয়ে কেকের উপরে ডিজাইনটা করে নিব। আর ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে বুঝে নিবেন আমি কিভাবে ডিজাইনটা করছি। যে আপুরা প্লাস ভাইয়ারা বেকিং এ নতুন আমার ভিডিওটা আপনারা আশা করি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা উপকৃত হবেন। বেকিং নিয়ে যারা নতুন কাজ করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো। আপনারা কেকের উপরে ডিজাইনটা বসানোর আগে অবশ্যই আপনারা বাসায় আগে প্র্যাকটিস করে নিবেন। তাহলে দেখবেন আপনারা খুব সহজেই কেকের উপরে ডিজাইনটা করে নিতে পারছেন। আর এই সময় কিন্তু ভিডিওটা একদম ফাস্ট করে দেইনি আপনাদের উপকৃত হওয়ার জন্য। আমার ভিডিও থেকে আপনারা যদি কিছু হলেও শিখতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেকের উপরের বাকি যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ওই ডিজাইনগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন জানি ভিডিওটা স্কিপ হয়ে যায়। কেকের নিচে যে নজলটা দিয়ে বর্ডারটা করছি ওই নজলটা দিয়েই কেকের উপরের ছোট ফুলগুলা করেছি। আর এই নজলের কোনো নাম্বার ছিল না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের নিচের বর্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কেকের সৌন্দর্যটা আরো ফুটিয়ে তোলার জন্য হোয়াইট কালার সুইট বলগুলো কেকের উপরে দিচ্ছি। আর এই সুইট বলগুলো কেকের উপরে দেওয়ার পর কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আপনারা যারা আমার কাছে এই ধরনের কেক অর্ডার করতে চান আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। অনলি কুমিল্লা সিটির মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়। ফন্ডেন্টের উপর এডিবল পেন দিয়ে নামটা লিখে নিয়েছি। এই ফন্ডেন্টটা প্লাস এডিবল পেনের লেখাটা খাওয়া যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আর কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে ভিডিওটা। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওতে লাইক ও বেশি বেশি করে কমেন্ট করবেন। এই তো কাস্টমারের দেওয়া রিভিউ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।